প্রতিষ্ঠান হিসেবে পাবলিক সার্ভিস কমিশনের যে আস্থার জায়গাটা ছিল সেটা তলানিতে ছিল। আমি মনে করি যে একটা খাতে একজন দেখার চাইতে ১০ জন ১০টার চোখে দেখছে, তাতে করে ন্যায্যতা নিশ্চিত হচ্ছে। ১.৫ বছরে আমরা অসংখ্য পরীক্ষা নিয়েছি এবং কোনো পরীক্ষায় আজ অবধি এই ১.৫ বছরের মধ্যে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। ৩২ বছর পর্যন্ত আপনি চাইলে যতবার খুশি বিসিএস পরীক্ষা দিতে পারবেন। সো সেটা থেকে তাকে নিবৃত্ত করার টা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি আমরা করতে পারি না। আপনারা জানেন বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষা দেশের সবচেয়ে বা অন্যতম সম্মানজনক এবং প্রতিযোগিতামূলক একটা নিয়োগ প্রক্রিয়া। কিন্তু এই পরীক্ষার সঙ্গে যুক্ত প্রশ্নপত্র ফাঁস, দীর্ঘসূত্রিতা, রিপিট ক্যাডার জট আর কোটা বিতর্ক। কখনো প্রার্থীদের প্রিলিমিনারি থেকে চূড়ান্ত নিয়োগ পর্যন্ত প্রায় ৩ থেকে ৩.৫ বছর, এমনকি ৪ বছর অপেক্ষা করতে হয়। আজ পলিসি পার্সপেক্টিভে এর উত্তর খুঁজে বের করব, কেমন করে বিসিএস কি সত্যি আমাদের জন্য স্বপ্নের দরজা নাকি হতাশার ফাঁদ। এই দীর্ঘসূত্রিতা ও প্রশ্নপত্রের ফাঁসের বিরুদ্ধে কার্যকর সংস্কার কি সম্ভব? আজ আমাদের সঙ্গে আছেন ডক্টর মোবাশ্বের মোনেম, চেয়ারম্যান বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তিনি সরাসরি জানাবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে এবং প্রার্থীদের স্বপ্ন পূরণের জন্য নতুন পথ খুলছে। ডক্টর মোবাশ্বের মোনেম, কেমন আছেন? খুব ভালো আছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 2024 সালের অক্টোবরে যখন আপনি পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব নিলেন, অনেক চ্যালেঞ্জেস ছিল নিশ্চয়ই। অসংখ্য চ্যালেঞ্জ ছিল। কি চ্যালেঞ্জ ছিল আপনার, যেটা মনে হয়েছে যে এটা আসলে প্রাথমিক পর্যায়ে এটাই আমার অ্যাটেন্ড করতে হবে, এরপরে হয়তো মধ্যম মেয়াদে এটা অ্যাটেন্ড করা যেতে পারে? চ্যালেঞ্জ আসলে এত ছিল, কোনটা যে প্রথমে বলবো। আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রধান যে সমস্যাটা বা চ্যালেঞ্জটা ছিল সেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠান হিসেবে পাবলিক সার্ভিস কমিশনের যে আস্থার জায়গাটা ছিল সেটা তলানিতে ছিল। সো একটা ক্ষুণ্ণ হওয়া ভাবমূর্তি ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে যে পুনরুদ্ধার করাটাই ছিল একটা বড় চ্যালেঞ্জ। এছাড়াও আপনারা সবাই জানবেন যে তখন প্রতিটা পরীক্ষায়, ক্যাডারের পরীক্ষা হোক নন ক্যাডারের পরীক্ষা, আমরা শুনেছি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তো এটা একটা নৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছিল, যেটা আমার কাছে মনে হয়েছে আরেকটা বড় চ্যালেঞ্জ, যে এটাকেও আমাদেরকে ডিল করতে হবে এবং রিভার্স করার চেষ্টা করতে হবে। পিএসসির যে জায়গাগুলো আসলে মানুষজন চিন্তা করতে যে ভালো না, আরও ভালো করার জায়গা রয়েছে বা দুর্নাম রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছিল একটা দীর্ঘসূত্রিতা। অনেক পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি তো বিসিএস নিয়ে আমরা কথা বলছি। একটা বিসিএস পরীক্ষার পুরো একটা পরীক্ষার প্রক্রিয়া শেষ হতে দেখা যেত 3 বছর, 3.5 বছর, 4 বছর লেগে যেত। একটা মানুষের জীবনে মূল্যবান একটা সময়, ইউথের। দ্যাটস নাম্বার 1, আমি ধরে নিয়েছি দীর্ঘসূত্রিতা ছিল। নাম্বার 2 ধরে নিচ্ছি যে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটেছে, প্রশ্নপত্র বিক্রির মতো ঘটনা ঘটেছে। নাম্বার 3 ধরে নিচ্ছি যে নানা রকমের দুর্নীতিও হয়েছে, স্বজনপ্রীতিও হয়েছে। এটা মূলত ভাইভা বোর্ডে এই জিনিসটা হয়েছে। এবং 4 নাম্বার ধরে নিচ্ছি যে প্রশ্নপত্রর যে মান, যেই ধরনের প্রশ্ন আসে, সেই ধরনের প্রশ্ন দিয়ে আসলে ব্যুরোক্রেসির যে মেরিট, সেটা আসলে যাচাই করা যায় কিনা। এই 4-5টা জিনিসগুলো নিয়ে আপনার সাথে প্রথমে কথা বলবো। তো প্রথমে আসি যে দীর্ঘসূত্রিতাটা নিয়ে। আপনি যখন when you took over the office, তখন দেখা যাচ্ছে যে টাইম লাইনে 44, 45, 46, 47 বিসিএস পরীক্ষা একবারে এক জায়গায় চলছে, সমান্তরালভাবে চলছে। সো এটা তো আসলে খুবই কনফিউজিং একটা ব্যাপার, এবং কোথায় কখন কি হচ্ছে, কারণ প্রত্যেকটা পরীক্ষায় আলাদা আলাদা স্বতন্ত্র ভিত্তি রয়েছে, আইনি ভিত্তি রয়েছে। এই প্রশাসনিক জটটা কেমন করে আপনি খোলার চেষ্টা করেছেন? খুলতে কেমন সফল হয়েছেন, নাকি এখনও একটু চ্যালেঞ্জ রয়েছে? আমার মনে হয় যে আমরা এইটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য, যেহেতু 4টা বিসিএস নিয়ে আমাদেরকে ডিল করতে হবে এবং 4টা বিসিএস 4টা স্টেজে ছিল। কোনোটা হয়তো প্রিলিমিনারি হয়েছে, কোনোটা হয়তো বা ভাইভা হবে, কোনোটা হয়তো বা রিটেন নিতে হবে। সো কিছু সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়েছে। যে 46 বিসিএস নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যতজন প্রার্থী, ওটার আসলে আমরা যোগদানের আগেই ওটার প্রিলিমিনারি হয়ে গিয়েছিল। সো আমরা যেটা করেছিলাম যে প্রিলিমিনারিটাকে আবার নতুন করে নেয়ার জন্য, পরীক্ষাটা আবার নেয়ার জন্য আমরা যেই সংখ্যক ধরেন প্রার্থীকে প্রিলিমিনারিতে উত্তীর্ণ করা হয়েছিল, আমরা যেটা করেছি যে সমসংখ্যক
প্রার্থীকে নিচ থেকে আবার নিয়ে নিয়েছিলাম, যে কোনো কারণে একটা 46 বিসিএস নিয়ে কিছুটা প্রশ্ন ছিল যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল কিনা। তো যেহেতু প্রিলিমিনারিটা হয়ে গেছে, আমরা পরীক্ষাটা বাদ দিইনি। আসলে পরীক্ষাটা আমরা বাদ দিইনি, আমরা বাদ না দিয়ে যেটা করেছি যে আরও সমসংখ্যক প্রার্থীকে নিচ থেকে উপরে নিয়ে এসেছি। আমরা ধরে নিয়েছিলাম যে ঠিক আছে, যদি এমন হয়ে থাকে যে কিছু প্রার্থী হয়তো বা কোয়েশ্চেন পেয়ে উপরে উঠে থাকে, তাহলে নিচের তারা বঞ্চিত হয়েছে, তাদেরকে আমরা নিয়ে এসে এটা 46 ফলে 46 যে প্রার্থী সংখ্যা সেটা অনেক বেড়ে গিয়েছিল। তাদেরকে ওটা আমরা রিটেন এক্সামে নিয়ে যাই, তার মানে 21,000 প্রার্থীর রিটেন পরীক্ষা আমরা নেই। ওটা ছিল 46 তারপরে একটা এক্সাম আমার মানে 45 ওটা রিটেন হয়ে গিয়েছিল। তো আমরা যেটা মনে করেছি যে সবগুলোকে থার্ড এক্সামিন করিয়েছিলাম, সবগুলো খাতা থার্ড এক্সামিন করিয়ে, যেটা আমাদের ছিল যে যেই দুটো নম্বর কাছাকাছি হবে সেই দুটো নম্বর গড় নম্বরটা দেয়া হবে। সো এটা একটা কমন প্র্যাকটিস আসলে ইউনিভার্সিটিতে আমরা সেটা করি, যে ধরেন ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার ডিফারেন্স যদি 11-এর বেশি হয়ে যায়, 14-এর বেশি হয়ে যায়, আসলে তখন সেটা থার্ড এক্সামিন করতে হয়। সো এখানে আমরা যেটা করেছি, আমরা ধরিয়ে নিয়েছি যে এখানে যদি কোনো রকমের ডিসক্রিপেন্সি থেকে থাকে, আমরা ওটাকে নিচ্ছি না, আমরা সব থার্ড এক্সামিন করাবো, এবং থার্ড এক্সামিনের নম্বরের সাথে যেটা ক্লোজার হবে সেটার গড়টা আমরা নেওয়া হবে। এটা তো তাহলে মানে মোটামুটি একটা ইনোভেটিভ একটা উপায় আপনারা নিয়েছেন। এর থেকে বলবো যে একটা আন্তরিকতা ছিল এটার ব্যাপারে আর কি, সেটা আমরা বুঝলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে 1 year 1 BCS বা 1 BCS 1 year এই ধরনের একটা নীতি বা কোনো কিছু পলিসি করা যায় কিনা? নিশ্চয়ই চ্যালেঞ্জিং। এটা ভীষণ চ্যালেঞ্জিং, বাট এট দি সেম টাইম আই অলসো সি দিস অ্যাজ অ্যান অপরচুনিটি। বিকজ আপনি দেখবেন যে ধরেন আপনি যেটা বলছিলেন যে রান টাইম বিসিএস এর, সেটা হচ্ছে জেনারেলি 3.5 বছর থেকে 4 বছর। তো একটা ছাত্রর জীবনে পরীক্ষা দিতেই যদি 4.5 বছর লেগে যায়, তাহলে যখন 3.5 বছর পরে যখন জানবে যে আমার হয়নি, তখন বাকি জীবনের যে প্ল্যানটা করা, সেটা তার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা সেখান থেকে ভাবছিলাম যে কি করে এই বিসিএস পরীক্ষাটার রান টাইম কমানো যায়। পরীক্ষা নিরীক্ষা করে দেখার চেষ্টা করেছি যে কোন কোন জায়গায় আসলে সময় ক্ষেপণটা বেশি হয়, এবং সেই সময় ক্ষেপণ কিভাবে কমিয়ে আনা যায়। এবং আমাদের কাছে মনে হয়েছে যে আমরা তো এখন ধরেন প্রিলিমিনারি থেকে শুরু করে একেবারে রেজাল্ট কবে দেওয়া হবে, 50th BCS আপনারা দেখবেন যে আমরা বিজ্ঞাপন দেওয়ার সময় বলে দিয়েছিলাম যে প্রিলিমিনারি এক্সাম কবে হবে, আমরা বলে দিয়েছি যে রিটেন এক্সাম কবে শুরু হবে, আমরা এটাও বলেছি যে ভাইবা কবে থেকে শুরু হবে এবং ফলাফল কবে দেওয়া হবে। সো আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম নভেম্বর মাসে, এবং নেক্সট যে সামনে যে নভেম্বর আসবে সে সময় আমরা নভেম্বরের কয় তারিখে রেজাল্ট দিব বিজ্ঞাপনে সেটাও বলা হচ্ছে। স্যার, এটা তো পরিকল্পনা গেল, এখন একটু ডায়াগনোসিসে আসি। তো কোথায় দেখলেন যে আসলে মেদগুলো কেটে ফেলে এই সময়টা কমায় ফেলা যায়? একটু যদি সেই স্টেপসগুলো যদি আমাদের। আমরা পুরো সবগুলো স্টেপস থেকে সময়গুলো কমানোর চেষ্টা করেছি। এক হচ্ছে যে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হয়, সেখানে আমরা প্রার্থীদের যে আগে সময় দেওয়া হতো, অনেক লম্বা সময় দেওয়া হতো প্রিলিমিনারির আগে, আমরা তাদের ওখান থেকে সময়টা কিছুটা কমিয়ে এনেছি। এটা হচ্ছে যে ধরেন আমরা দেখি যে একটা ছাত্র যখন বিসিএস অ্যাপ্লিকেশন জমা দেয়, তারপর তো সে বসে থাকে যে কবে প্রিলিমিনারি পরীক্ষা। তো সেটা এমনও হতে পারে কখনো 4 মাস 5 মাস 6 মাস সেই সময় দেওয়া যেতে পারে, আবার একটা যৌক্তিক সময় কতটা সময় আপনার আসলে প্রিপারেশনের দরকার হয়। একটা হচ্ছে যে ধরেন আমরা কিন্তু একটা নতুন পদ্ধতি চালু করেছি যেটাকে আমরা বলছি iOS, আচ্ছা, ইনস্ট্যান্ট ওএমআর স্ক্যান। ভাইবা যখন হয়ে যায়, আগে সিস্টেমটা ছিল যে ভাইবা হতো, ধরেন 2 মাস 3 মাস ধরে ভাইবা চলতো, তো ওই ভাইবার কাগজগুলো প্রতিদিনের সেগুলোকে সিলগালা করে রেখে দেওয়া হতো, তারপরে বের করে নিয়ে আসা হতো যখন রেজাল্ট দেওয়ার আগে। তখন দেখা যেত যখন ভুলভ্রান্তি আছে, ওই ভুলভ্রান্তিগুলো ঠিক করার জন্য আবার যারা নাকি ভুল করেছেন তাদেরকে ডাকা হতো, একটা লম্বা প্রক্রিয়া। তখন দেখা যেত অনেক সময় ক্ষেপণ হয়। আমরা যেটা করছি, প্রতিদিন ভাইবা যখন হয়, আমাদের রেজাল্ট প্রসেসিং রুমে চলে যাই ভাইবার শিটগুলো নিয়ে, এবং ওখানেই আমরা ওটাকে স্ক্যান করে ফেলি। কোডেড থাকে তখন,
স্ক্যান করে ফেলি এবং তারপর আমরা মিলিয়ে দেখি, ভুলভ্রান্তি হলে তৎক্ষণাৎ ওটা কারেকশন হয়ে যায়। এটাও একটা নতুন, আমি বলবো যে ইনোভেটিভ কাজ আমরা করছি। আরেকটা হচ্ছে সার্কুলার সিস্টেমে খাতা দেখা। আমি যেটা আমার মনে হয় যে একটা ইট ইজ মেকিং এ হিউজ ডিফারেন্স। আগে ছিল যে ডাবল এক্সামিনার, মানে দুজন এক্সামিনার থাকতেন খাতা দেখার জন্য। তো একজন এক্সামিনারের কাছে খাতা পাঠানো হতো, ওটাতে যেত 2 থেকে 3 মাস, আবার ওগুলো খাতা আমাদের কাছে আসতো, আবার আমরা পাঠাতাম সেই খাতাগুলো দ্বিতীয় এক্সামিনারের কাছে, আরও লাগতো 2 মাস 3 মাস। তো দেখা যেত যে গড়ে 8 মাস লেগে যাচ্ছে খাতা দেখার কাজটা শেষ করতে। সো আমরা এখন যেটা করছি যে একটা সার্কুলার সিস্টেম অফ স্ক্রিপ্ট ইভ্যালুয়েশন, একটা নতুন ব্যবস্থা আমরা করেছি, যেটাতে আমরা পিএসসিতে ডেকে নিয়ে আসি আমাদের যারা নাকি এক্সামিনার আসেন, ওনারা বিভিন্ন টেবিলে বসেন এবং একটা খাতা একজন দেখেন না, একটা খাতা একজন দেখছেন না। আমরা একটা গোল টেবিলে বসছেন এক্সামিনাররা, ওনারা একটা কোয়েশ্চেন একজন এক্সামিনার দেখছেন, উনি দেখা শেষ করে হি ইজ জাস্ট গোয়িং টু পাস ইট অন টু দ্য নেক্সট এক্সামিনার তখন সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে ওটার আনসারটা দেখেন, উনার দেখা শেষ হলে নম্বর দিয়ে উনি থার্ড এক্সামিনার পরের জনের কাছে পাঠিয়ে দেন। সো যদি 10টা কোয়েশ্চেন থাকে ধরে নেন, 10 জন হয়তো বা বসে সেটা দেখছে। তাতে করে যেটা হয় যে পরীক্ষার যে ধরেন ন্যায্যতা, কোয়ালিটি ইভ্যালুয়েশনের যে কোয়ালিটি, সেটা আমরা অনেক অংশে ইমপ্রুভ করেছি। আমি মনে করি যে একটা খাতা একজন দেখার চাইতে 10 জন 10টা চোখে দেখছে, তাতে করে ন্যায্যতা নিশ্চিত হচ্ছে। যখনই খাতাটা দেখা শেষ হয়ে যাচ্ছে, আরেকজন বসে আছে পাশে, যিনি যাকে আমরা বলছি টোটালাইজার, উনি নম্বরগুলোকে যোগ করছেন। এর পাশে বসে থাকেন আরেকজন, যিনি আমরা বলছি যাকে স্ক্রুটিনাইজার কিন্তু দেখেন যে প্রত্যেকটা কোয়েশনে নম্বর দেওয়া হয়েছে কিনা, কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, যোগ বিয়োগে ইত্যাদি ইত্যাদি। তাহলে এরপরে হচ্ছে যে আমরা স্ক্যান করছি ওখান থেকেই, অলরাইট কোডেড অবস্থায় স্ক্যান করে ওটা সিস্টেমে চলে যাচ্ছে, এবং এর ফলে যেটা হয় যেদিন ভাইবা শেষ হয় অলমোস্ট সেদিন থেকে আমরা রেজাল্ট দেওয়ার জন্য প্রস্তুত। এখন প্রশ্নপত্র ফাঁসের আগেও আরেকটা, যেটা আপনি তো বলেছেন টাইম লাইন 48 এবং 49, যদি বলি 48 এবং 49, it was these were special, 48 was health and 49 BCS were education. সো এইটা যখন খুব দ্রুত সময়ের মধ্যে করে ফেলতে পারলেন, আপনার কি মনে হয়েছে যে আপনাদের কনফিডেন্সে একটা বুস্ট এসেছে, বা প্রপারলি যেই ট্যালেন্টগুলো আপনারা রিক্রুট করতে চাচ্ছিলেন সেটাও আসলে এই অল্প সময়ের মধ্যে আপনারা পেয়েছেন? ইয়েস, আমার মনে হয় যে এটা খুব চমৎকার একটা প্রশ্ন। আমি মনে করি যে ওটা আমাদেরকে অনেকটা কনফিডেন্স দিয়েছিল। আমরা যেটা করেছিলাম এই দুটো বিসিএস এর, একটু একটু করে বলি। যে এক হচ্ছে যে আমাদের তখন একটা ডিপিপি আমরা করি, আমরা ডিজিটাল প্রিন্টিং প্রেস আমাদের পিএসসি ভবনেই আমরা করেছিলাম। এর আগে যেটা করতে হতো যে কোয়েশ্চেন ছাপানোর জন্য আমাদের ডিপেন্ডেন্স থাকতো, এবং এই ডিপেন্ডেন্সটা থাকতো যে প্রিন্টিং প্রেসের উপরে। সো বিজি প্রেসে প্রশ্নপত্র ছাপানো হতো, অনেক সময় অন্যান্য প্রেসে ছাপানো হতো, কখনো কখনো আর্মি প্রেসেও ছাপানো হয়েছে প্রশ্ন। কিন্তু যখন আপনি পরীক্ষা নিতে চাইছেন, অ্যান্ড দেখা গেল যে যেই সিকিউর প্রিন্টিং প্রেস হচ্ছে আর্মি প্রিন্টিং প্রেস, ওখানে যখন আপনি ছাপাতে চাইছেন, ওনারা হয়তো বলছে যে স্লট দিতে পারছে না, ওনাদের অন্য কাজকর্ম তখন পড়ে আছে। তো সেরকম সময় আমরা হয়তো বসে থাকতে হচ্ছে আমাদেরকে যে কবে ওটা খালি, মানে ওনারা স্লট দিবেন তখন আমরা পরীক্ষা নিব, অথবা অন্য যে প্রিন্টিং প্রেসগুলো অ্যাভেলেবল সেগুলো আমাদের পছন্দ হচ্ছে না। এই ধরনের একটা সমস্যার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে অনেক। তো আমরা তখন ঠিক করলাম যে আমাদের পাবলিক সার্ভিস কমিশনেরই মানে বেসমেন্টে আমরা একটা প্রেস স্থাপন করব, যেটা আমরা করেছি আসলে ডিজিটাল প্রিন্টিং প্রেস। এবং এই যে 49 বিসিএস এবং 48 বিসিএস এর প্রশ্নপত্র, সেগুলো আমরা ওখানে ছাপানোর চেষ্টা করেছি। এবং এটাতে যেটা হয়েছে দুটো বিষয়, একটা হচ্ছে যে প্রশ্নপত্র সিকিউরিটিটাকে এনশিওর করাটা তখন সম্ভবপর হয়েছে আমাদের। একটা প্রোটোকল আমরা ফলো করি যে যারা নাকি প্রশ্নপত্র মুদ্রণের সঙ্গে জড়িত, যেই বিজ্ঞ সদস্যরা থাকেন, ওনারা একটা টিম হিসেবে কাজ করেন, ওনারা আমাদের এমপ্লয়িজদেরকে নিয়ে প্রেসের ভেতরে ঢুকে যান এবং প্রশ্নপত্র মুদ্রণের পুরো সময়টা কম্পোজ করা শুরু
থেকে সব কিছু ওনারা ওই প্রেসের ভেতরে থেকে করেন, এবং ওনারা মোবাইল ফোন নিতে পারেন না, ওনারা পুরো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে ডিসকানেক্টেড থাকেন, টু বি অনেস্ট উইথ ইউ। এবং হাসি মুখে ওনারা এই কষ্টটুকু বরণ করছেন বা করেছেন সে সময়, এখনও করছেন। আমার মনে পড়ে যে 49 হয়তো বা 4 দিন, 48 হয়তো বা 5 দিন ওরকম ওনারা আমাদের প্রেসের ভেতরে কাটিয়েছেন। ওনাদেরকে খাবার দাবার বাইরে থেকে দেয়া হয়েছে, আমাদের পিএসসি থেকে আমরা সেটা অ্যারেঞ্জ করেছিলাম। বাট প্রোটোকলটা হচ্ছে যে একবার ঢুকলে ওখান থেকে বের হতে পারবে না যতদিন না পর্যন্ত মুদ্রণ শেষ হয় প্রশ্নপত্র, এবং পরীক্ষার হলে প্রশ্নপত্র বিতরণ না হয়। এটা মহাযজ্ঞ এবং একটা বড় রকম একটা স্যাক্রিফাইসও আসলে আছে। এই যে ব্যবস্থাটার কথা বললেন, ডিজিটাল প্রিন্টিং সিস্টেম, আপনি কি মনে করেন যে আপনারা যেই প্রক্রিয়াটা শুরু করেছেন, এই প্রক্রিয়াটাতে সবচেয়ে বড় যে দুর্নাম, যে প্রশ্নপত্র ফাঁস, সেটা একেবারে জিরোর কোটায় নিয়ে আসা যাবে? একেবারে জিরো, মানে কখনোই আর প্রশ্নপত্র ফাঁস হবে না? আমি যেটা বলবো যে প্রশ্নপত্র ফাঁস হবার কথা না, আমি জিরোতেই আনার জন্য আমাদের টার্গেট। একটা বিষয় আপনি খেয়াল করেছেন হয়তো বা, যে আমরা যখন দায়িত্ব নিয়েছি এই কমিশনে 1.5 বছর হলো, 1.5 বছরে আমরা অসংখ্য পরীক্ষা নিয়েছি। বিসিএস পরীক্ষা তো বটেই, এছাড়াও অসংখ্য নন ক্যাডারের পরীক্ষা আমরা নিয়েছি, এবং কোনো পরীক্ষায় আজ অবধি এই 1.5 বছরের মধ্যে প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। তো ওটা কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে আসলে যদি খুব কেয়ারফুলি কিছু প্রোটোকল মেনে কাজ করা যায়, তাহলে প্রশ্নপত্র কখনোই ফাঁস হবে না। স্যার, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে বিসিএস এর সিলেবাস হওয়া উচিত, যে শুরু হওয়া উচিত আসলে একেবারে ছোটোবেলা থেকে। এটার ইন্টারপ্রিটেশন অন্যরকম হতে পারে, কারণ কি মজা করে কিন্তু বলা হয় যে আমাদের এতগুলো বিশ্ববিদ্যালয়, এবং বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্টের বড় অভাব, কিন্তু সেই ডিপার্টমেন্টের প্রতি সকল ছাত্রছাত্রীদের আকর্ষণ থাকে। সেটা হচ্ছিল মানে ডিপার্টমেন্ট অফ বিসিএস, যেখানে শুধু বিসিএস এর প্রশ্ন কি আসবে সেটার প্রিপারেশন নেওয়া হবে। এটা মজা করে বলে আর কি, কারণ আমরা তো দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার সার্কুলার হওয়ার পরে সেন্ট্রাল লাইব্রেরির সামনে সকালবেলা থেকে যে ভিড়, সেই ভিড় তো আর সারা বছর দেখা যায় না। তখন পড়ার এক রকমের ঝোঁক থাকে, কখন পরীক্ষাটা নিলে পরের বিসিএসটা তাড়াতাড়ি দেওয়া যাবে, অ্যাপেয়ার করা যাবে, সেইটার প্রতি এক রকমের ঝোঁক থাকে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের, হুইচ ইজ আমাদের আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনা করলে হয়তো সেটা ওনাদের জন্য ঠিক আছে। কিন্তু আপনি যে জিনিসটা বলছিলেন, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, যে বেসিক কোর নলেজ, ম্যাথমেটিক্যাল স্কিলস, বাংলা ল্যাঙ্গুয়েজ স্কিল, ইংরেজি ল্যাঙ্গুয়েজ স্কিল, সায়েন্সের স্কিলস, অ্যানালিটিক্যাল এবিলিটি, অ্যাপটিটিউড টেস্ট, এই বা প্রেজেন্টেশন, পাবলিক স্পিকিং, লিডারশিপ স্কিলস, কোকারিকুলার অ্যাক্টিভিটিসের এটার সাথে ইন্টিগ্রেশন, এইগুলো আমরা অনেক আগে থেকেই বলি যে প্রয়োজন। কিন্তু পরীক্ষার পদ্ধতি, প্রশ্ন পদ্ধতি কেমন করলে বা কিভাবে এই জিনিসগুলোকে আসলে রিফ্লেকশন আমরা দেখতে পাবো, এবং দক্ষ ব্যুরোক্রেট হওয়ার জন্য যেই কথাগুলো বললাম এতক্ষণ, সেই জিনিসগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে? দেখেন, আসল বিষয়টা হচ্ছে যে মুখস্থ করে যদি কোনো কিছু আমরা ধরেন পরীক্ষা দেওয়ার চেষ্টা করি, এটা আসলে হেল্প করে না। আমরা ওই মুখস্থের যে যুগটা ছিল, মুখস্থ যুগ থেকে বেরোতে চাচ্ছি। যে আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন সময় আমরা যখন বিদেশে পড়াশোনা করেছি, আমাদের ওপেন বুক থাকতো। সো অনেক কিছু আপনাকে মেমোরাইজ করার প্রয়োজন নাই। মেমোরাইজ না করে বরং আপনি যদি কোনো একটা প্রবলেম আপনার সামনে দেওয়া হলো, একটা সিনারিও আপনার সামনে দেওয়া হলো, আপনি কিভাবে ওই সিনারিওতে আপনি অ্যাক্ট করছেন, একটা সিনারিও দেওয়া হলো যে কিভাবে আপনি ওখানে ডিসিশন নিচ্ছেন, কি ডিসিশন নিচ্ছেন, কোন কোন বিষয়গুলোকে আপনি বিষয়গুলোর উপর নির্ভর করে সিদ্ধান্ত নিচ্ছেন, এগুলো আসলে দেখার বিষয়। সো আমার মনে হয় যে মুখস্থের যে যুগটা ছিল, সেখান থেকে আমরা চাইছি যে এমন একটা জায়গায় প্রশ্নপত্রর প্যাটার্নটাকে চেঞ্জ করে নিয়ে যাও, যেখানে যারা নাকি প্রার্থী থাকবে তাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি কতটা আছে, ডিসিশন মেকিং অ্যাবিলিটি কতটা আছে, অ্যাপটিটিউড কতটা আছে, এই বিষয়গুলো বের করে আনা সম্ভব। আর একটা হচ্ছে যে ভাইবা তো ওভাবে করে কম্পিটেন্সি বেসড একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে সেই প্রশ্নের ধরনটাকে পরিবর্তন করলে আমার মনে হয় সিভিল সার্ভিসের এখনকার যে রিকোয়ারমেন্টস, সেই অনুযায়ী আমরা ভবিষ্যতে দক্ষ মেধাবী সিভিল সার্ভিস পেতে। স্যার, আপনি বলছেন তো আমার হঠাৎ করে মনে হলো যে আমি যখন একটু প্রিপারেশন নিচ্ছিলাম, দেখলাম যে এই যে সিভিল সার্ভিস পরীক্ষাটা, এই আমাদের
এই রিজিয়নটাতে আসলে কবে থেকে শুরু হয়েছে? আমি দেখলাম যে 1858 সাল থেকে শুরু হয়েছে। বলতে গেলে যে সিপাহী মানে বিদ্রোহ যেই সালটাতে হয়েছিল ওই সালটা থেকে। তো বাঙালিদের মধ্যে থেকে নাকি প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাই উনি নাকি আসলে এই পরীক্ষাটায় উত্তীর্ণ হয়েছিলেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে নাকি তার জন্ম সনদের অ্যাপ্লিকেশন করেছিলেন যে সে লন্ডন যাবেন এই পরীক্ষাটা দেওয়ার জন্য। তখন মনে হয় এরকম কিছু একটা আইএসএসসি অথবা ইম্পেরিয়াল পাবলিক সার্ভিস এরকম নামটা ছিল। তো ওইখান থেকে তো ইন্ডিয়ান পাবলিক সার্ভিস হলো। তারপরে আমরা অন্য জায়গায়ও গেলাম, আমরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের সময় পূর্ব পাকিস্তান থেকে যারা সিভিল সার্ভিসে গিয়েছে তাদের যে নলেজের ডেপথ, তাদের যে গ্র্যাভিটি, তাদের যে স্ট্যাচার ইন টার্মস অফ একটা কোনো একটা ডিপার্টমেন্ট চালানোর জন্য বা পাবলিক অ্যাপিয়ারেন্সে, সেইটা তো আসলে মুগ্ধ হয়ে দেখার মতো। আমরা মানে 2000 আর্লি 2000ও যাদেরকে পেয়েছি দেখেছি। তো এই জায়গা থেকে কি মনে হয় যে আগের যে সংখ্যাটা সেই সংখ্যাটা কমে গেছে? এরকম ধরনের ওয়াও ফ্যাক্টর ওয়ালা, এক্স ফ্যাক্টর এবং ওয়াও ফ্যাক্টর বোথ আছে, এই ধরনের ব্যুরোক্র্যাটরা আসলে আমাদের সিভিল সার্ভিসে আগের মতো এখন আর নাই, কিছুটা কমে গেছে? আসলে কমেনি। আমার মনে হয় যে আমাদের এখনো অনেক দক্ষ সিভিল সার্ভেন্ট আছে, এবং সমস্যাটা হচ্ছে যে আমরা যে সিস্টেমটা ফলো করছি বা যেই প্রক্রিয়ায় পরীক্ষা নিচ্ছিলাম, আমার মনে হয় ওখানে কিছুটা গলদ আছে, যে আমাদের এখনো অনেক কিছু মুখস্থ বিদ্যা নির্ভর, যেটা আমার কাছে মনে হয় যে যখন আগের সঙ্গে যদি তুলনা করি সেখানে সেরকম ছিল না, ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ ছিল পরীক্ষার বিভিন্ন স্তরে। তো আমরা আবারও সেই ইয়েটাতে ফিরতে চাই, যে আপনি যেটা বললেন যে তারা খুব দক্ষ ছিল, মেধাবী ছিল, তাহলে এখনও দক্ষ মেধাবী সিভিল সার্ভেন্ট আমাদের সিভিল সার্ভিসে আছে। এবং আমরা মনে করি যে আমরা যেই প্রক্রিয়াতে এখন যেতে চাইছি, আমরা কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ ফ্রেমওয়ার্কের কথা বলছি, আমরা বলছি যে রিটেন পরীক্ষার যে প্রশ্নপত্র সিলেবাসে আমরা পরিবর্তন আনবো। পরিবর্তনটা এমনভাবে হবে যে আমাদের বাংলাদেশের নিরিখে তো আমরা দেখবই, পাশাপাশি আমাদের সাউথ এশিয়াতে বিভিন্ন সিভিল সার্ভিসে কী ধরনের সিলেবাস ওরা ফলো করে, গ্লোবাল সিলেবাস আছে পাবলিক সার্ভিসের জন্য, সেগুলোকে আমরা সবগুলোকে বিচার করব, সবগুলোকে দেখে রিভিউ করে আমরা আমাদের দেশের নিরিখে আমরা ওটাকে কাস্টমাইজ করে, ওটাকে কনটেক্সচুয়ালাইজ করে আমরা চেষ্টা করব আগামী মানে সিলেবাসটা তৈরি করার জন্য। যেটা করতে পারলে আমার মনে হয় যে আপনি যে ধরনের সিভিল সার্ভেন্টদের কথা বলছেন, দক্ষ মেধাবী, সেই ধরনের দক্ষ মেধাবী সিভিল সার্ভেন্ট আবারও আমরা অসংখ্য পেয়ে যাব আমাদের সিভিল সার্ভেন্ট। স্যার, এখন একটু ভাইবা বোর্ডের কথায় আসি। ভাইবা বোর্ডে যেই ধরনের প্রশ্ন করা হয়, যেই ধরনের সদস্যরা থাকেন, এটা বলা হয় যে ভাইবা বোর্ডে কিছুটা সাবজেক্টিভ মূল্যায়নের সুযোগ থাকে। সেখানে আসলে অনেক ধরনের একটু হেরফের হয়ে যায়, বড় রকমের হেরফের হয়ে যাওয়ার সুযোগ থাকে। এইটাকে একটা জায়গায় স্ট্রিমলাইনিং করার জন্য বা একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসার জন্য কি করা যেতে পারে? আমরা এইটাকে মিনিমাইজ করার জন্য, অ্যাড্রেস করার জন্য যেটা করেছি, যে আমরা একটা স্কেল করে দিয়েছি, যে ধরেন ওখানে আমরা বলছি যে হাই পারফর্মার, হ্যাঁ, লো পারফর্মার, এরকম আমাদের 8টা স্কেল আছে। লাইকার্ট স্কেলের কথা আমরা সবাই জানি, ওরকম একটা স্কেল করে আমরা যে কাদেরকে আমরা একটা রেঞ্জ করে দিয়েছি, যে যদি আউটস্ট্যান্ডিং হয় তাহলে তাকে এই রেঞ্জের মধ্যে নম্বর দিতে হবে। এখন একটা বিষয় খুব ইম্পর্টেন্ট বোঝা, যে আপনার কাছে আউটস্ট্যান্ডিং আর আমার কাছে আউটস্ট্যান্ডিং কিন্তু ভ্যারি করতে পারে। আপনি যাকে আউটস্ট্যান্ডিং মনে করেন, আমি তাকে মনে করতে পারি যে সে আসলে আউটস্ট্যান্ডিং না, সে হচ্ছে এক্সেলেন্ট। এখন এটা কখন হয়, যে ধরেন আপনি যদি তাকে অ্যাসেস করেন কোয়েশ্চেন করে, যে এমনভাবে যে আমি প্রশ্নটা আসলে এভাবে করে করতে চাই যে কমন কিছু কোয়েশ্চেন যদি থাকে, সেই কমন কোয়েশ্চেনগুলো আমার মনে হয় যে আমরা যদি সবাইকে করতে পারি, তো এটা দিয়ে একভাবে আপনি সমতা নিশ্চিত করতে পারেন। আমরা একটা স্কেল করেছি, স্কেলটা হচ্ছে যে ধরে নেন যে আমরা এরকম করি না যে গুড, তারপর হচ্ছে যে ভেরি গুড, তারপর হচ্ছে এক্সেলেন্ট, তো ওরকম আউটস্ট্যান্ডিং, এক্সট্রাঅর্ডিনারি, এরকম। এবং আমরা কেন গুড বলছি, যে কোন কোন ক্রাইটেরিয়াগুলো যদি সে ফুলফিল করে তাহলে গুড তাকে দিতে পারবো। ভেরি গুড দিতে হলে কি কি ক্রাইটেরিয়া, মানে কোয়েশ্চেনের আমরা কোয়েশ্চেন করছি, তারপরে ওরা আনসার করছে, প্রার্থী আনসারটা যখন তারা করছে, আমরা কিন্তু তাকে
প্রথমেই কোনো রকমের অ্যাসেসমেন্ট করছি না, আমরা শুধু প্রথমে সবাই মিলে ঠিক করছি যে আপনারা শুনলেন ও আনসারগুলো করলো, আমরা এই প্রার্থীকে কোন গ্রেডে ফেলবো। তো আমরা সবাই আসলে ওটাতে একমত হতে চাই, আমরা নম্বর দেবো না কিন্তু আমরা বলবো যে কোন গ্রেডে। যদি কেউ বলে যে আমি গুড, তাহলে আপনি কি গুড মনে করেন, উনি যদি বলে গুড, আর তিনজনই যদি গুড মনে করেন, তাহলে আমরা তখন দেখবো যে গুডের এগেনস্টে যে রেঞ্জটা আছে আমাদেরকে ওই রেঞ্জের মধ্যে নম্বরটা দিই। অলরাইট, জি। আবার যদি মনে করি যে না, আমরা ধরেন একজন বলছে যে আমরা তিনজন মনে করছি যে ও হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, তাহলে এক্সট্রাঅর্ডিনারি ঘরে যে নম্বরটা আছে আমরা ওটা দিব, রেঞ্জ, ওই রেঞ্জের মধ্যে কত দিব সেটা আমরা ঠিক করব, ওই রেঞ্জটা আমরা ঠিক করে দিই। অলরাইট। তাতে করে যেটা হচ্ছে যে ডিসপ্যারিটিটা অনেকাংশেই কমে গেছে। আমরা না অনেক সময় ধরেন প্রার্থীকে যখন নাকি কোয়েশ্চেন করে তারপরে আমি নম্বর দিয়ে দিই, ওখানে যত ডিসপ্যারিটি হওয়ার সম্ভাবনা থাকবে, যখন আপনি গ্রেডিং করবেন আপনি আপনি নাম্বারের দিকে তাকাচ্ছেন না, আপনি গ্রেডের দিকে তাকাচ্ছেন। তার মানে ফার্স্ট নাম্বারের উপরে বেস করে গ্রেড না, প্রথমে আমি গ্রেড করছি, তারপরে ওই গ্রেডের যে রেঞ্জ, সেই রেঞ্জের নাম্বারে থাকে পয়েন্টস দিচ্ছে। আমরা সেভাবে করে দিচ্ছি, তাতে করে একটা ইয়ে হয়েছে যে আমাদের যে ইন্টার বোর্ড ডিসপ্যারিটি সেটা অনেকটা কমে গেছে। এরপরে যে বিষয়টা আমি বলবো যে আমরা নিজেরা একটা কম্পিটেন্সি বেসড ইন্টারভিউ ফ্রেমওয়ার্ক তৈরি করেছি ইউএনডিপির সহায়তায়, এবং সেখানে আমরা ট্রেনিং নিয়েছি নিজেরাই, আমাদের যারা পাবলিক সার্ভিস কমিশনের আমি সহ আমাদের সকল বিজ্ঞ সদস্যরা দুবার ট্রেনিং করেছি। এবং এই ট্রেনিং করার কারণে যেটা হয়েছে যে আমরা এখন ওই কম্পিটেন্সি ফ্রেমওয়ার্কের যে প্যারামিটার্সগুলো আছে সেগুলো ধরে সবাই, যেহেতু আমরা ট্রেন্ড আপ হয়েছি, আমরা এখন সেভাবে করে প্রশ্ন ধরনটা পাল্টে দিয়েছি। তাতে করে যেটা হয়েছে যে ইন্টার বোর্ডের যে ডিসপ্যারিটি আগে ছিল সেটা অনেকাংশে লাঘব হয়েছে বলে আমরা মনে করছি। না, এটা তো খুব আশা জাগানিয়া একটা কথা। তো ভাইভা বোর্ড থেকে আমরা আসলে একটু আবার পিছনে চলে যাই, যে পিছনের জিনিসটাও আসলে দুই ভাগে ভাগ করতে চাই। একজন তরুণ বা তরুণী যখন বিশেষ পরীক্ষার জন্য নিজেকে নিবন্ধন করেন, তখন তাকে একটা ফি জমা দিতে হয়, রাইট, যেটা অনেক সময় অনেকে বলে যে একটু হাই। কারণ দেখা গেছে যে হয়তো বাংলাদেশ ব্যাংকের মতো একটা মানে একটা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে গেলে হয়তো সেই ফিটা এরকম দিতে হয় না। তো সেই জায়গাটায় আর্থসামাজিক অবস্থা বিবেচনায় স্যার আমার নতুন করে বলার কোনো কিছুই নেই স্যার। আপনি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের, বেশিরভাগ স্টুডেন্টদের যেগুলো জানেন, তারা মেধাবী, কিন্তু ওভারঅল তাদের যে কন্ডিশন, সেই কন্ডিশনের থেকে এই জিনিসটাকে নিয়ে আপনারা পুনর্মূল্যায়ন করবেন কিনা, বা কোথায় আসলে খরচটা কমানোর সুযোগ রয়েছে। খরচ কমানোর সুযোগ কোথায় কোথায় রয়েছে সেটা হয়তো আপনি বলবেন, কিন্তু আমার মনে হয় যে সবচেয়ে বড় সুযোগটা রয়েছে যে প্রিলিমিনারি পরীক্ষায় যে মহাযজ্ঞ করে পরীক্ষা নেওয়া হয় পুরো শহর জুড়ে, হল রুম ভাড়া করা, টিচার ভাড়া করা, প্রশ্নপত্র, এইটা কি স্যার কোনোভাবে ডিজিটাইজেশন করে ফেলা যায় না? কারণ পৃথিবীর বহু কোম্পানি, বহু অর্গানাইজেশনের পরীক্ষা কিন্তু এখন অনলাইনে হচ্ছে। আমি যদি বাংলাদেশে অপারেট করে কিছু কর্পোরেট প্রতিষ্ঠান নাম ধরেই বলি, যে স্ট্যান্ডার্ড চার্টার্ড, এইচএসবিসি, গ্লোবাল গ্র্যাজুয়েটস প্রোগ্রামগুলো, এরা তো অনলাইনেই স্যার পরীক্ষাগুলো নিচ্ছে। এরা তো গ্লোবাল ট্যালেন্টগুলো এভাবে হান্ট করছে। তারা যদি অনলাইনের উপরে এত বেশি বেস করে এই জিনিসগুলোকে করতে পারে, স্যার আমাদের সমস্যাগুলো স্যার কোথায়, বা আপনার এই চিন্তাটা আছে কিনা স্যার? অফকোর্স আছে, এটা আমাদের টার্গেট যে আমরা ভবিষ্যতে ওদিকেই যাব। এবং আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা প্রেজেন্টেশন শুনেছি যারা প্রাইভেট সেক্টরে এই কাজগুলো করছেন, তাদের সাথে আমরা বসেছি এবং ওনারা আমাদেরকে প্রেজেন্টেশন দিয়েছেন, ওনাদের কথা আমরা শুনেছি। তবে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এখনও যে আমরা আসলে ধরেন যে প্রার্থীদের কথা আমরা বলছি, এই সব প্রার্থীদের সবারই যে কম্পিউটার অ্যাক্সেস আছে ওরকম না, কিন্তু সবারই যে ল্যাপটপ থাকবে ওরকম জায়গাও কিন্তু না। আপনি গ্রামের অনেক জায়গায় হয়তো বা ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, কিন্তু দিতে আসতে পারছে কিন্তু হলে বসে, কিন্তু যখনই আপনি কোনো বলবেন যে আপনি ল্যাপটপে বসে দিবেন, তাহলে হয়তো বা তাকে ধার করে আনতে হবে, অন্য বন্ধুরটা ব্যবহার করতে হবে, বা কারো যেহেতু নাই, কোনো না কোনোভাবে তাকে ব্যবস্থা করতে হবে। তো ওই জায়গাতে কিন্তু এখনই হয়তো বা আমরা যেতে পারবো না, কিন্তু আমি মনে করি যে আমাদের যে টেনিওর, আমাদের এই টেনিওরের সময় আমরা চেষ্টা করব যে ওদিকে হাঁটার জন্য। অ্যান্ড আমার মনে হয় যে এটা সম্ভব, বিকজ আলটিমেটলি আসলে এই যে পরীক্ষা মহাকর্মযজ্ঞ আপনি বলছেন, প্রিলিমিনারি নিচ্ছি আমরা, শুধু ঢাকায় নিচ্ছি না, ঢাকার বাইরেও যেতে হচ্ছে, ডিভিশনাল টাউনগুলোতে আমরা নিচ্ছি,
এবং এতে করে অনেক সময় যেটা হতে পারে বা আমি শুনেছি যে যে ইনভিজিলেশন কোয়ালিটি নিয়ে প্রশ্ন করে অনেক সময়, তো সেগুলো কিছুই হবে না যদি আমরা অনলাইনে নিয়ে নিতে অনলাইনে পারি। নিতে পারি। তো এবং পৃথিবীর অনেক 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 জায়গায় এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে কিন্তু মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর ট্যালেন্ট হান্ট ওভাবে করেই করা হয়। একটা স্ক্রিনিং হয়, সেটা অনলাইনে হয়, অ্যাসেসমেন্ট সেন্টার হয়, আপনারা জানেন। সো অ্যাসেসমেন্ট সেন্টারের দিকে আমরা যাব, এই আমাদের একটা প্ল্যানের অংশ এটা। আমাদের 5 year প্ল্যানের মধ্যে এই অ্যাসেসমেন্ট সেন্টার কিন্তু আছে। সো আপনি যেটা বলেছেন, আমরা সেদিকে হাঁটছি। গ্রেট। এখন আসি রিপিটেটিভ ক্যাডারের ব্যাপারে। এখন এটা তো দেখা যায় যে একজন এবছর হয়তো হলো, তার পছন্দের ক্যাডারে সে হয়তো হচ্ছে না, পরের বছর আবার পরীক্ষা দেয়, তারপরের বছর আবার পরীক্ষা দেয়। ওই যে 4টা ইয়ে পরীক্ষার কথা বললাম একসাথে, একজন হয়তো প্রত্যেকটা পরীক্ষায় বসছে এবং প্রত্যেকটা পরীক্ষাতেই হচ্ছে এবং সে সিলেক্টেড হচ্ছে। তো সে যখন তার পছন্দের ক্যাডার থেকে হচ্ছে না, পরের বছর পছন্দের ক্যাডারে চলে যাচ্ছে, তো ওই সিট ওই জায়গাটা তো আবার খালি হচ্ছে। এটা তো একটা সমস্যা। আবার অন দ্য আদার হ্যান্ড আমি একটু মানে বোঝার চেষ্টা করলাম, এটা আসলে আইনি বাধ্যবাধকতা দিয়ে কাউকে আসলে ঠেকানো সম্ভব না। তাহলে এটার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কি হতে পারে? আচ্ছা, আমি এই বিষয়টা কিভাবে দেখি, আপনি যেটা বলেছেন যে আসলে ধরেন এইটার সূত্রপাত কেন হয়েছে, অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে এক্সামগুলো খুবই কাছাকাছি সময় হয়েছে, তো সবাই সবগুলো পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, কোনোটাতে হয়তো উত্তীর্ণ হয়ে আছে, এখনও পুলিশ ভেরিফিকেশন চলছে, নিয়োগপত্রটা ইস্যু করা হয়নি। আরেকটাতে হয়তো পরীক্ষা দিয়েছে, আরেকটাতে হয়তো প্রিলিমিনারি দিয়েছে, একটা রিটেন হচ্ছে। এই যে এখানে এই সমস্যাটা মূলত হয়েছে যে জটের জন্য। এক, সো জট যখন থাকবে না, আমরা যখন 1 year 1 BCS-এ যাব, এই সমস্যাটা অনেকাংশেই লাঘব হয়ে যাবে। আর আরেকটা বিষয় আছে যেটা আইনির বিষয়, সেটা হচ্ছে যে ধরেন আপনি যদি আমাদের কনস্টিটিউশন দেখেন, প্রত্যেকের রাইট আছে পরীক্ষায় অংশগ্রহণ করার। আর আপনি তো বলেই দিয়েছেন 32 বছর পর্যন্ত আপনি চাইলে যতবার খুশি বিসিএস পরীক্ষা দিতে পারবেন। সো সেটা থেকে তাকে নিবৃত্ত করার টা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে পিএসসি আমরা করতে পারি না। এইটুকু তো আমরা বুঝতে পারি যে এটা একটা সমস্যা তৈরি করছে, এবং এই সমস্যার উত্তরণের আরেকটা উপায় আছে, সেটা হলো যে এই যে টেকনিক্যাল ক্যাডারে অনেক সময় দেখি যে আমরা এই পদগুলো বেশি ফাঁকা থাকে। জি। সো আমরা যদি এমন করতে পারি যে ভবিষ্যতে সাধারণ বিসিএস এবং টেকনিক্যাল বিসিএস আলাদা করে পরীক্ষা নেই, অলরাইট। তাহলে হয়তো বা এই সমস্যার অনেকটা নিরসন হতে পারে। জি। আমি পার্সোনালি আরেকটা জিনিস মনে করি যে ধরেন যখন এক বিসিএস থেকে আরেকটা বিসিএস, মানে এক বিসিএস 1 বছরে করে ফেলবো, তখন এই সমস্যাটা কমে যাবে। সো এটা হচ্ছে এক। দুই হচ্ছে যে আমরা যদি আলাদা আলাদা করে পরীক্ষা নিই, আলাদা পরীক্ষা বলতে আমি বোঝাচ্ছি যে একই সময় নিব, মানে প্যারালাল চলবে। একটা পরীক্ষা হবে, ধরে নেন 51st বিসিএস এক্সাম। 51st যদি আমরা সিদ্ধান্ত নিই যে এর যে জেনারেল বিসিএস সেটা হবে, এবং এরপরে যখন এটা শেষ হবে তারপরে আমরা টেকনিক্যাল পরীক্ষাটা নিব, তাহলে দুটো আলাদা পরীক্ষা হয়। সেই কারণে তখন এই ধরনের সমস্যাগুলো, রিপিট ক্যাডারের সমস্যাগুলো মোকাবেলা করা, দূর করাটা অনেকটা। তার মানে এটা মোটামুটি একটা লং টার্ম ভিশন এবং প্ল্যানিংয়ের ব্যাপার রয়েছে। এখন আমি হয়তো জানি না আমি আমার নেক্সট এডুকেশন ক্যাডারটা কবে চাই, স্পেশাল বা হেলথ ক্যাডারটা কবে চাই, এমন একটা প্ল্যানিং করতে হবে যেখানে আমি বুঝতে পারবো আগামী 10 বছরের মধ্যে কতবার আমার স্পেশাল হেলথ নিতে হবে অথবা কতবার স্পেশাল অন্য কোনো কিছু নিতে হবে। এরকম কি আসলে যদি আপনি প্রতি বছর বিসিএস নেন, তাহলে স্পেশাল বিসিএস নেওয়ার প্রয়োজন নাই। অলরাইট। রাইট, বিকজ আপনি প্রতি বছরই তো নিচ্ছেন। জি। স্পেশালটা যখনই হয় যে আপনি ধরেন অনেক দিন ধরে হয়তো বা কোনো একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে বা মিনিস্ট্রিতে লোকবল নিয়োগ কম করছেন, ওখানে নিড বেশি, লোকবল কম। অলরাইট। তো এটা হবে না এই জন্য যে আপনি যদি এভরি ইয়ার যদি আপনি বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর থেকে রিকুইজিশন পাচ্ছেন, প্রতি বছরই তারা দিচ্ছে এবং প্রতি বছরই আমরা নিয়োগ করছি, এবং এই নিয়োগটা প্রতি বছরই চলে যাচ্ছে আমাদের পাইপলাইনে, তখন কিন্তু আর এই সমস্যা থাকছে না। জি স্যার, আমরা পরের প্রসঙ্গে চলে যাই। যে মানে এই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সাংবিধানিক একটা সংস্থা, রাষ্ট্রের একটা ইন্টিগ্রিটি এবং রাষ্ট্রের যে কর্মক্ষমতা, এইটা আসলে পুরোপুরি ডিপেন্ড করবে হচ্ছিল এ কেমন করে কাজ করছে, পাবলিক সার্ভিস কমিশন কত এফিশিয়েন্টলি কাজ করছে। সেই জায়গা থেকে এইটার ইনস্টিটিউশনাল অটোনমি
কেমন করে দেখেন? কারণ আমরা বারবার দেখেছি যে রাজনৈতিক সরকারের যে প্রভাব এই প্রতিষ্ঠানটার প্রতি, এটা কখনো আমরা অস্বীকার করা যায় নাই। এটাকে আসলে এই জায়গা থেকে রিভার্স করার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? মানে একটু এই আলোচনাটা করতে চাই। এই আলোচনাটা সেই কারণেই করতে চাই যে আমরা ২৪-এর যে আমরা মুভমেন্টের কথা বললাম, যেই পরিবর্তনের কথা বললাম, সেই পরিবর্তনটা আমরা গত বছর এসে দেখলাম কি যে আসলে হয় নাই। কেন হয় নাই? যে হয়তো একটা বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিল পররাষ্ট্র ক্যাডারে, তাকে আসলে নিয়োগ দেওয়া হয় নাই। যারা হয়তো পুলিশে অনেক ভালো করেছিল তারা হয়তো নিয়োগটা পায় নাই, পাওয়ার কথা ছিল, বিকজ অফ দেয়ার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। এখন একটা রাষ্ট্রে একজন ইন্ডিভিজুয়ালের তো পলিটিক্স করা তার অধিকার, এটা তো আসলে অপরাধ না। অন দ্য আদার হ্যান্ড এটাকে এত বেশি পলিটিসাইজ করে ফেলা হয়েছিল যেটা আসলে এটার প্রতি আমাদের ঘৃণা তৈরি হয়েছে। এবং তারা ছাত্র সংগঠনের সাথে তাদের যুক্ত থাকার কারণে আসলে তারা শেষ পর্যন্ত সুপারিশ প্রাপ্ত হয়নি। টু বি স্পেসিফিক, ছাত্রলীগের সাথে থাকার কারণে হয় নাই। তো এই ঘটনা তো বছরের পর বছর হয়ে ধরে চলে আসছে। তাহলে আমরা স্যার কোথায় আগালাম? বা এই যে আমরা ইনস্টিটিউশনাল অটোনমির কথা বলছি, সেই অটোনমিটা কবে পাবো? আমার মনে হয় যে ধরেন আপনি যেটা বলছেন সেটা পাবলিক সার্ভিস কমিশনের কাজ কিন্তু শেষ হয়ে যায় আসলে যখন আমরা ধরেন নিয়োগ প্রক্রিয়াটা পরিচালনা করি। তার মানে হচ্ছে প্রিলিমিনারি, রিটেন এবং ভাইভা নেই, তারপরে যখন আমরা সুপারিশ করে দিই আমাদের দায়িত্ব কিন্তু ওখানেই শেষ হয়। তারপরের দায়িত্বটা হচ্ছে মন্ত্রণালয়ের পুলিশ ভেরিফিকেশন করা। তো এই যে আপনি যেটা বলেছেন যে বাদ পড়ার যে বিষয়টা, সেটা আসলে সেটাকে নিয়ে ডিল করার জন্য আমরা একটা পাবলিক সার্ভিস কমিশন থেকে বিধি করে দিয়েছিলাম। সেটাকে আমরা বলছিলাম বিসিএস মানে প্রার্থীদের প্রাক যাচাই বিধিমালা। জি। এতে করে যেটা আমাদের ওখানে আমরা যেটা এনশিওর করার চেষ্টা করেছিলাম, এমন ক্লজ রেখেছিলাম যে যদি কাউকে আরবিট্রারিলি বাদ দেওয়া হয় তাহলে সে অ্যাপিল করতে পারবে। তো ওটা আমরা এই বিধিটা আমরা পাবলিক সার্ভিস কমিশন থেকে নিজেরা প্রণয়ন করেছি, করে ওটা পাঠিয়েছিলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ে। তো ওটা কিন্তু এখনও এটা পাঠানো হয়েছিল বছরখানেক আগে ইন্টারিম গভর্নমেন্টের সময়, কিন্তু এটা নিয়ে আমি দেখিনি যে এর পরে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। ওটা যদি নেওয়া হয় তাহলে প্রার্থীদের আমার মনে হয় যে অন্তত অ্যাপিল করার সুযোগটা থাকবে এবং আরবিট্রারিলি কাউকে বাদ দেওয়ার যে চেষ্টা সেটা করা যাবে না। আপনি যেটা বলেছেন যে অটোনমি, আমার কাছে মনে হয় যে পাবলিক সার্ভিস কমিশন এই অটোনমিটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এটা পাওয়ার যোগ্য। এটা পাবলিক সার্ভিস কমিশনকে দেওয়া উচিত। এজন্য যে আমরা কিন্তু ন্যায্যতার ভিত্তিতে ন্যায়নিষ্ঠ থেকে আমরা চাইবো যে আমাদের যে নিয়োগ কার্যক্রম সেটা চালানোর জন্য। বিকজ আমাদেরকে সবাইকে ভাবতে হবে দেশের কথা, তাই আমাদের দেশটাকে তো এগিয়ে নিতে হবে। সো আমরা যদি মেধাবী, যারা যোগ্য, যারা মেধাবী সেরকম সিভিল সার্ভেন্টদেরকে তৈরি না করি তাহলে আলটিমেটলি তো আমাদের দেশ সাফার করবে, আমাদের সিভিল সার্ভিস সাফার করবে। স্যার একেবারে শেষ পর্যায়ে যদি যারা বিসিএস পরীক্ষায় আগ্রহী, রাষ্ট্রের ব্যুরোক্রেট হতে চায়, নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য আমি যদি ধরে ধরে বলি পয়েন্ট আকারে যদি আপনি কিছু তাদের জন্য কোনো উপদেশ দিতে চান, কেমন করে নিজেকে প্রিপেয়ার করতে পারে তারা? বিসিএস এর পড়াশোনাটা হতে হবে শুরু থেকে, মানে এটা আলাদা করে প্রিপারেশন না নিয়ে আপনি সারা জীবন ধরে পড়বেন, ওটাই হচ্ছে বিসিএস এর প্রিপারেশন। এবং আমাদের যে এখনকার প্রশ্ন হবে, যারা এভাবে করে প্রিপারেশন নেবেন তাদের জন্য খুব সহজ হয়ে যাবে। বিকজ আমি দেখার চেষ্টা করবো যে ধরেন আপনি যখন ছাত্র থাকেন, আমি কথার কথা বলছি, ছাত্র জীবনীকে আপনি চাপ সামলে কাজ করেন না। আপনি হলে থাকছেন, আপনাকে ডেডলাইন মিট করতে হয় অ্যাসাইনমেন্টে, আপনাকে পরীক্ষা দিতে হচ্ছে, এর মধ্যে হলের কিছু থাকা নিয়ে হয়তো আপনার সমস্যা হচ্ছে, খাবার হয়তো আপনার পছন্দ হচ্ছে না, নানা রকমের সমস্যার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। এই যে চাপ, এই মানসিক চাপের মধ্যে আমি যদি এই ধরনের প্রশ্নগুলো করি যে ওই চাপ আপনি কিভাবে সামলেছিলেন। আপনি ছাত্র জীবনে অনেক সময় অ্যাসাইনমেন্ট সাবমিট করার কথা, অ্যাসাইনমেন্টটা আপনি সাবমিট করার একটা ডেডলাইন আছে, আপনি অন্য কাজে ব্যস্ত ছিলেন, তো অ্যাসাইনমেন্ট সাবমিট করার আগে মনে হলো যে কালকে সাবমিট না করলে তো সমস্যায় পড়তে হবে। সো আপনি যেটা করলেন, চ্যাট জিপিটি থেকে আপনি কিছু বের করে দিয়ে দিলেন। সো তারপরে আপনি হয়তো ধরা পড়লেন। তো আমার কথাটা হচ্ছে যে এটা কিন্তু নৈতিকতার স্খলন। তাহলে আমি যদি তাকে প্রশ্ন করি যে
ছাত্র জীবনে তার তার যে অতীত, তাকে তো লিডারশিপেরও অনেক পরীক্ষা দিতে হয়েছে ছাত্র জীবনে। আমরা ক্লাব অ্যাক্টিভিটির সঙ্গে ছাত্র জীবনে যুক্ত থাকি, তাহলে তাকে যদি প্রশ্ন করা হয় যে ওই ক্লাব অ্যাক্টিভিটি কি আপনি জড়িত ছিলেন, জড়িত থাকলে আপনি কীভাবে নেতৃত্ব দিয়েছেন, হোয়াট সর্ট অফ চ্যালেঞ্জেস ইউ ফেসড অ্যান্ড হাউ ডিড ইউ সর্ট অফ ওভারকাম দিস চ্যালেঞ্জেস, এই আমাদের প্রশ্নপত্রের ধরনগুলো ওরকম হবে। জি, বইয়ের প্রশ্নের চাইতে ওই ধরনের প্রশ্ন হবে। জি। যাতে করে তার যারা নাকি একটু একটু বাইরের পড়াশোনা করবে, পাঠ্য বইয়ের বাইরেও জগৎ আছে একটা, ওই জগৎ সম্পর্কে যারা জানবে তাদের জন্য এই ধরনের প্রশ্নগুলোতে উত্তর দেয়া এবং সঠিক সুন্দর করে উত্তর দেওয়াটা সম্ভবপর হবে। ডক্টর মুবাশ্বের মোনেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাই প্লেজার। দেখা হবে, হয়তো আমরা আবারও এই ধরনের কোনো ইস্যু নিয়ে আপনার সাথে নিশ্চয়ই। কথা বলবো। প্রিয় সুধী, আপনারা শুনছিলেন পলিসি পার্সপেক্টিভ, ওয়ার বাংলাদেশ key decision makers explain the ideas, reform and policies shaping the nation's future. পরবর্তী পর্বে আমরা ফিরে আসব বাংলাদেশে আরেকটি গুরুত্বপূর্ণ নীতি প্রতিষ্ঠান নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।